আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আজকের আমরা বাংলা ভিউ চ্যানেলের খুব প্রিয় একটা অনুষ্ঠান গফসফ শুরু করতাম যাইরাম। তো আজকে আমরা স্টুডিওত উপস্থিত আছেন আমরা প্রিয়জন প্রিয় মুখ সিলেট জেলা প্রেস ক্লাবর সাবেক সভাপতি এবং দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক জনাব আজিজ আহমদ সেলিম ভাই। তো তাই আজকে আমরা সময় দিবা এবং আপনারা আমরা লগে থাকবা আশা করলাম। তো আমরা আজকে শুরু করি তার লগে গফসফ। আসসালামু আলাইকুম সেলিম ভাই, ভালো আছেন? তো আজকে আমরা স্টুডিওতে আইছেন, আমরা খুব খুশি হয়েছি এবং আপনারে অশেষ ধন্যবাদ। আমরা এই টাইমটা আপনার আমি জানলাম যে আপনি খুবই ব্যস্ত মানুষ আজকে আপনি খুবই ব্যস্ত আসলা, তারপরেও আপনি আমরা লাগে সময় বার করছেন। আমরা নিশ্চয়ই বালা ফাইন এর লাগে আমরা সময় দিচ্ছেন আপনি। তো ধন্যবাদ আপনারে আর দর্শক শ্রোতা হলেরও ধন্যবাদ দিয়ার আমারে আজকে আপনি প্রথমবারের মতো আমরা প্রথমবারের মতো আইছেন, আরও আইবা আমরা স্টুডিওতে আমরা আপনারা আরও ফাইমু হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি আমরা বা ইয়া সময় দিবা দর্শক হলে ওটাও করেন আপনার কাছে যে আমরা নতুন মুখ আনতাম, আবার সাইন যে পুরানা এরার মাঝেও আবার আনতাম, আবার আউকা সবরে ওলান করেন। তো আপনি তো সাংবাদিকতার লোকেও জড়িত বহুত, মানে আপনার 44 বছর মেবি সাংবাদিকতার লোকেও আপনি জড়িত আছেন। তো এটা আপনি সাংবাদিকতা আওয়ার পিছনে আপনার অনুপ্রেরণাটা কিভাবে আইলো একটু জানতাম চাইছিলাম। আমি কিন্তু আমার লেখাপড়া তখন শেষ হয়ে আইছে। লেখাপড়া শেষ করার পরে আমি কিন্তু ছাত্র রাজনীতি লাগে মানে জড়িত আসলাম। ছাত্র রাজনীতি আমার কাছে মনে হইলো যে আমি কিন্তু আগে যখন আমি স্কুলেও পড়তাম তখন থেকে আমি লেখালেখির লগে যুক্ত আসলাম। আমি তখন ছড়া লিখতাম। তো 1967 সালে আমি এইডিড স্কুলে ছাত্র আসলাম। এইডিড স্কুলে আমার যে ম্যাগাজিনটা বার হয়েছিল, বাৎসরিক ম্যাগাজিন বার হয় তখন। তো আমি ওই ম্যাগাজিনও মানে প্রথম আমার ছড়া বলাকার ডানা নামে একটা ছড়া বার। কত সালে ভাই এটা? এটা 1967 সালে। 1967 সালে তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তো তখন বাড়াইছিল। এরপরে তাকে আমি নিয়মিত লেখছি, বিভিন্ন মানে ম্যাগাজিনও লেখালেখি করছি। আর মেট্রিক পাস করার পরে এখানে আমরা জীবনের একটা মানে কিতা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গেছে আমরা যখন মেট্রিক দিই। এখানে আমরা 71 মেট্রিক দিতাম, কিন্তু 71 মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। শুরু হওয়ার কারণে আমরা তখন পরীক্ষা দিতাম পারছি না। আমরা 72 মেট্রিক দিয়া মেট্রিক পাস করছি। তো তখনও আমি লেখালেখির সাথে আসলাম এবং লেখালেখির কারণেও এবং যখন আমি স্কুলে পড়তাম, আমি যখন ক্লাস 9-এ উঠি তখন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির লোকে জড়াই গেছিলাম। আমি বঙ্গবন্ধুর একটা আদর্শর বিশ্বাস করিয়া মানে ছাত্রলীগের রাজনীতির লোকে আসলাম। তো যদিও ছাত্রলীগের রাজনীতি আমি বেশি দিন কন্টিনিউ করছি না। আমার 1976 সালে যখন আমি সাংবাদিকতার যোগদান করলাম, বিশেষ করে তখন জানেন যে সাপ্তাহিক যুগবরী একটা খুব নামকরা পত্রিকা আছিল সিলেটের মাঝে। এই পত্রিকাতে আমি মানে রিপোর্টার হিসেবে যোগদান করলাম। এরপর থেকেও মানে আমার সাংবাদিকতা শুরু হইলো। আমি আস্তে আস্তে রাজনীতিতে আমি সরে গেছি। তো যুগবরীর মাধ্যমেও আমার প্রথম মানে যুগবরীতে আমার ছড়া ছাপা হয়েছিল 1974 সালে। অজয় পাল আসলা তখন নির্বাহী সম্পাদক। তার আগ্রহে আমি একটা ছড়া পাঠাইছিলাম, ছড়াটা ছাপা হয়েছিল। এরপর থেকেও আমার লেখালেখিটা আর একটু বেশি মানে আগ্রহ জন্মাইছে এবং আমি দেখলাম যে ওখান থেকে আপনি আরেকটু অনুপ্রেরণা পাইছেন। হ্যাঁ, অনুপ্রেরণা পাইছি এবং আমার কাছে মনে হইলো যে আমার দ্বারা মানে রাজনীতি দ্বারা মানুষের সেবা করা সম্ভব হইতো নাই। আমি বললাম যে আমি যদি সাংবাদিকতা আই তাইলে সাংবাদিকতার মাধ্যমে আমি মানুষের একটা সেবা করতাম পারবো। আমার যে সিলেট অঞ্চল, সিলেট অঞ্চলের মানে উন্নয়ন বা তার যে সম্ভাবনা, তার যে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা মানুষের যে সাংবাদিকতা পেশাটাও তো এটা সেবামূলক এবং আমার কাছে মনে হইলো যে এটাই আমার মানে আমার লাগে একটা সহজ বা মহৎ পেশা, এটাই মনে হইল। এরপর থেকে আমি কিন্তু নিয়মিত মানে প্রথম আসিল শখের মাধ্যমে বুঝলাম, পরে এইটা পেশা হিসেবে আমার নিতে হয়েছে আর কি।
আর আমি ছাত্র রাজনীতির সাথেও যুক্ত আসলাম বলা আমি কিন্তু বহুত মানে ছাত্রলীগেরও একজন শিক্ষা সম্পাদক আসলাম জেলা শাখার 1974-75-76 সাল পর্যন্ত। এরপরে আমি আর ছাত্র রাজনীতি কন্টিনিউ করছেন না। আর এছাড়া আমি এমসি কলেজের ছাত্র আসলাম। এমসি কলেজের 1972 সালে যে নির্বাচন হয়েছে ছাত্র সংসদ নির্বাচন, তখন নিয়মিত নির্বাচন হইতো। সেই নির্বাচনের সময় বিপি আসলা সুলতান মোহাম্মদ মনসুর, আপনি হয়তো নাম শুনতে পারেন, এখন সংসদ সদস্য কুলাউড়া আসন থাকিয়া, তাই না আমার ঘনিষ্ঠ বন্ধু আসলা তানও মানে জোরাজুরিতে আমি মানে ছাত্র সংসদ নির্বাচন করলাম এবং সাহিত্য বিতর্ক সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এবং আমি সবচেয়ে বেশি ভোট হইয়া নির্বাচিত হয়েছিলাম। এটাই আমার একটা সবচেয়ে সময় ভালো লাগার একটা আছে। তারপরে আরো যে আপনি মনে হয় বিটিভির সিলেট প্রতিনিধি, বিটিভিতে আমি আইছি অনেক পরে 1996 সালে। আপনি জানেন যে সিলেট থেকে নির্বাচিত হয়েছিল আমরা হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি স্পিকার নির্বাচিত হয়েছিল। তো আমি যে পত্রিকাত কাজ করতাম এটা হইল যুগবেরি, সাপ্তাহিক যুগবেরি, তখন সাপ্তাহিক না তখন দৈনিক হয়ে গেছে, 1993 পর থেকে দৈনিক হয়ে গেছে। কিন্তু মানে এই পত্রিকার মানে মালিক যে আমিনুর রশিদ চৌধুরী, তাই নাসলা হুমায়ুন রশিদ চৌধুরীর বড় ভাই। এই কারণে হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে আমার খুব আগে থেকেও সম্পর্ক আছিল। এখানে যেহেতু তার বড় ভাইয়ের বাসা তাইলে আমরা সাথে বইটা দেখা হইতো। তানও মানে আগ্রহে আমি বিটিভিতে মানে 1996 সালে আমি বিটিভির যোগদান করি। আজকে আমরা পাইছি আপনার বিটিভির অনেকবার মাত হইছে এখানে, অনেক গেস্ট হল আইসেন, তারা লোক মাত হইছে বিটিভি সম্পর্কে যে খেনে আমরা ফিসাইয়া রইলাম খেনে, এখন পর্যন্ত খেনে আমরা এখানে একটা করতাম পারলাম না, বিটিভির নাই এমনি হইছে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাট নাই এখনো চালু বা কোনো কাজের না, এখনো কোনো কাজ হইছে না। এটা আমি একটু ব্যাখ্যা করতে পার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা আগ্রহ হইল যে অঞ্চল ভিত্তিক বিটিভির স্টুডিও করার লাগে এবং অঞ্চল ভিত্তিক কেন্দ্র করার লাগে। তার মূল কথা হইল যে প্রত্যেকটা অঞ্চলের আলাদা একটা সংস্কৃতি আলাদা একটা ঐতিহ্য আছে, বৈশিষ্ট্য আছে। বিশেষ করে আমরা সিলেট যেহেতু আমরা শাহজালালের পুণ্যভূমি, এই শাহজালালের পুণ্যভূমির আমরা একদিক দিয়ে যেমন আমরা এটা পুণ্যভূমির একটা অঞ্চল, এছাড়াও আমরা পাশাপাশি আমরা সংস্কৃতিটাও কিন্তু খুবই আমরা এখানে আমরা জানি যে হাসান রাজা, রাধারমন, তারপরে শাহ আব্দুল করিম, এইরকম অনেক মানে বিখ্যাত সব মানে সাধকহল আছেন এখানে। এবং এই যে আমরা যে একটা সমৃদ্ধ মানে সংস্কৃতি, এই সংস্কৃতিটারে লালন করতে হইলে কিন্তু বিটিভির মাধ্যমে করা যায়। আমরা এখানে সিলেট বেতার আছে চর্চা করার লাগে একটা, কিন্তু বিটিভি যেহেতু ঢাকা কেন্দ্রিক অনেক সময় এখান থেকে গিয়া করা মানে বেশ কষ্টসাধ্য হয়ে যায় এবং অনেক সময় এটা মানে সুযোগও পায় না। এর লাগিয়ে আমারও খুব আগ্রহ আছিল এবং আমার আগ্রহ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার তো ইচ্ছে হইল যে প্রত্যেকটা অঞ্চলে একটা ওরিয়া কেন্দ্র এবং প্রত্যেকটা বিভাগীয় অঞ্চল। তো যেমন সিলেটও কিন্তু আমরা বাংলাদেশ বেতারের কিছু জায়গা আছে, টিলাগড়, সেই টিলাগড়ের জায়গা থেকে আমরা 5 একর জায়গা তারা আমরা দিছে এবং এখানে আমরা স্টুডিও সহ পূর্ণাঙ্গ কেন্দ্র করার লাগিয়া সব ধরনেরও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে মিটিংও ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়ে গেছে, কিন্তু কাজটা শুরু হইতে এখনো মানে শুরু হয়েছে না। আমরা আশা করি আর এই বছরের ভিতরে আমরা মানে হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমরা কিন্তু মানে বিটিভির স্টুডিওর কাজটা শুরু করতাম পারবো। যদি আমরা শুরু করতাম পারি তাহলে মানে একটা টার্গেট দেওয়া আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিচ্ছেন এটা মিটিংও, যে আগামী 2022 সালের ভিতরে মানে একটা পূর্ণাঙ্গ স্টুডিও, খালি সিলেট না, সিলেটের বাইরে 2টা কেন্দ্র আমরা আছে, একটা হইল ঢাকা তো জাতীয়ভাবে মূল কেন্দ্র, আর চিরাং একটা মানে আপনি জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এটা 12 ঘন্টা প্রচারের একটা ইয়ে নিচ্ছেন, মানে উদ্বোধন করছেন। আমরা বাকি যে 6টা বিভাগ রয়েছে, 6টা বিভাগে 6টা কেন্দ্র আমরা শুনিয়া খুব ভালো লাগে। আসলে আমরা গান টান গাইন, আসলে এখানে যদি কেন্দ্র হয় আমরা তো প্রত্যাশা হইল যে আপনারা অবশ্যই সুযোগ পাইবা এবং
আমরা এখানে আমরা সিলেট দেখা গেছে প্রতিভা আছে কিন্তু সুযোগ নাই, সুযোগের অভাবে অনেকে জড়িয়ে যায়, অনেক ফিসাইয়া পড়ে গেছে সিলেট জেলা। এরপরেও যে মানে অর্থ বরাদ্দ দেওয়া হয় একটা গান গাওয়ার লাগিয়া, এটা যাওয়ার খরচটা কি অনেক কম, অনেক কম লাগে। যদি এখানে হয় তাহলে খুব সহজে ওটাও আমরা আসলে অতদিনের একটা চাওয়া আছিল পূর্ণতা পার আপনার কারণে, আসলে আপনারও আসলে হরা এটার। তো ধন্যবাদ আপনারে, অসংখ্য ধন্যবাদ এটার লাগি। আর আমরা মনে হয় একটু বেশি বেশি হরিলছি একটা যদি ছড়া উড়া শুনতাম আপনার নিজের হরা। ধন্যবাদ। আমার ছড়া আবার মুখস্থ থাকে না, আমি যখন তখন একটা ছড়া আমার দেখিয়ার আছে ইয়ের মধ্যে। এটা হইলো আমি একটা ছড়া, মানে এটা পুরানা ছড়া, যেন শীতের স্বদেশ ছড়াটার নাম। তো এটা হইলো যে শীতের সকাল শিশির বেজা দুবরা ঘাসে, চুমকুড়ি দে আলোর ঝিলিক সূর্য হাসে, ফুলে ফুলে ভ্রমর উড়ে করে খেলা, নীল আকাশে পাখির ডানা মেঘের ভেলা, যাকে যাকে বনুহাঁস বিলে বিলে, পাপড়ি মেলে শাপলা ফুটে ঝিলে ঝিলে, গুদুলি নামে বটের ছায়ায় সবুজ বন, পাখির কুজন রাখালবাসী উদাস মন, আদার নামে কাঠার বনে শিয়াল ডাকে, মাঝির গানে জলের তান নদীর বাঁকে, ছাদের আলো জ্যোৎস্না ছড়ায় জোয়ার জাগে, স্বপ্ন রঙিন স্বদেশ আমার ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো লাগলো ইয়োটা শুনিয়া আপনার। আগে প্রচুর ছড়া লেখছি, এখন আর লেখা হয় না, মানে বিশেষ করে পেশাগত কারণে। বুঝি অনেক আপনি তো খুব বেশি বিজি থাকেন। আজকেও তো মনে হয় আপনার মিটিং আছিল, আজকে রিপাবলিক ডে আছিল, ভারতীয় তারার মানে প্রজাতন্ত্র দিবস আছিল, এই উপলক্ষে তারা একটা অনুষ্ঠান আয়োজন করছিল, আমিও ওইখানে আসলাম। আরো সিলেটের সব আসলা এখানে। তো বাই মনে হয় আসলাম যে শিল্পকলা একাডেমি, তো মনে হয় আপনার শিল্পকলার লগে আসলাম 1976 সাল থেকে। শিল্পকলার বিভিন্ন প্রোগ্রাম নিয়মিত যখন আমরা যোগদান করতাম। এছাড়া এখানেও যারা মানে সংস্কৃতির লগে জড়িত আসলাম, তার সাথে আবার একটা খুব ভালো সম্পর্ক আছিল। আমরা সবসময় আগে একটা জায়গা আছিল, এটা হলো প্রান্তিক চত্বর হয়তো। তো প্রান্তিক চত্বরে আমরা প্রত্যেক দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের মানে সংস্কৃতির আড্ডা হইতো। এখানে আমরা মজার দিন আছিল তখন। আমার পরবর্তীকালেও মানে কালচারাল অফিসার আসলো আমার বন্ধু শুভেন্দু ইমাম। তো আমরা একসাথে লেখাপড়া করছি, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু আসলাম। শুভেন্দু ইমাম তাহার কারণেও আমরা আরো বেশি কেন মানে জমজমাট আড্ডা হইতো আমরা যারা বেশি ঘন ঘন আছিল। 1984, 85, 86, 87 এই দুইবার আমি নির্বাচিত শিল্পকলার মানে সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমি প্যানেলটা আছিল মরহুম, এখন মারা গেছেন তাই, মানে প্রফেসর জাকারিয়া তান মানে তো তার প্যানেলও তো তাকেও আমি দুইবারও ফাঁস করছি। এবং এটা তো পরে আবার প্যানেল তাকে যারা ফাঁস করেন তারাও মানে বিভিন্ন পদ দেওয়া হয়। তো আমি সেকেন্ডবার যখন ফাঁস করি তখন আমার সহসভাপতি করা হয়। শিল্পকলা হইতেও আর একটা কথা কইলাই যে কিছুদিন আগে আরও ওলান আমরা সংস্কৃতির লোকে জড়িত, মানে তারা বিভিন্নভাবে জড়িত আসুন, যারা যেমন মঞ্চনাটক আসুন, তারপরেও যে নৃত্যতা আসুন আইসুন আমরা স্টুডিওত গেস্ট। তো আমরা জিজ্ঞাসলাম যে আমরা শিল্পকলাতে একটা নাই, আর্ট গ্যালারি নাই, তো কতটুকু ফিচাইয়া দেখুক চিন্তা করিয়া আমরা একটা আর্ট গ্যালারি নাই শিল্পকলাতে, কি যে স্টুডেন্ট হল বাড়য় প্রতি 3 বছর পরেও প্রচুর স্টুডেন্ট বাড়য়। তো বাড়ানোর পরে যে তারা আঁকতো, যে তারা আঁকার যে একটা তার আগ্রহ হইতো, কিতা তাকে হইতো, এটা যে তারা কোনো এখনো প্রদর্শন করতো, ইলা কোনো সুযোগ নাই। এটার ব্যাপারে আপনার কিতা মতামত? না, এই ব্যাপারে আমি আগেও আমরা যখন আসলাম তখন তো আরও মানে সীমিত আকারে আসিল। এখন তো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, এর মধ্যে একটা চারুকলা একটা আছে বিভাগ, তারা যেটা প্রশিক্ষণ দেয় এবং বাচ্চারা কিন্তু প্রচুর মানে তারা মানে ছবি টবি আঁকে এবং একসময় তারা ছবিগুলো প্রদর্শনের লাগে, কিন্তু খালি শিল্পকলা নাই, সিলেটে কোনো জায়গাও কোনো গ্যালারি নাই। তো আমি মনে করি যে এটা একটা উদ্যোগ নেওয়া উচিত
বিশেষ করে শিল্পকলার জন্য নেওয়া উচিত, যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা মানে শাখা হইল এটা, এবং সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার যেহেতু তারা আর্ট গ্যালারি আছে, তারা শিল্পকলার, আমরা যদি এইভাবে থাকে তাহলে আমরা খালি যে স্টুডেন্ট যারা তারা নাই, বারা যারা ছবি আঁকে, স্টুডেন্টের বারাও আছে, তারাও তো এখানে প্রদর্শন করতে পারে। এর জন্য দরকার ফিজ নিয়েও কিন্তু এখানে একটা প্রদর্শনী আয়োজন করতে পারে শিল্পকলা। এইগুলোর ব্যাপারে আমি মনে করি যে উদ্যোগ নেওয়া দরকার, এবং আমরা সবাই মিলেও কিন্তু এটা হইতে হইব যে এখানে একটা আর্ট গ্যালারি। তো আজকে আসলে আমরা বাংলা ভিউ চ্যানেলের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা আকুল আবেদন থাকবো যে আমরা সিলেট একটা আর্ট গ্যালারি হইতো। কর্তৃপক্ষ অবশ্যই আমরা ইয়োটা আবেদনটা করবা, মহতীভাবে নিবা যে আসলেও আমরা সিলেট শহরটা কিন্তু ফিসাইয়া পড়ে। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট বার হয়, আর্টর স্টুডেন্ট বার হয়, তারা নাই ওই যে প্রদর্শনী লাগে কোনো গ্যালারি নাই, আর্ট গ্যালারি নাই। তো আমার আবেদন থাকবো আমরা বাংলা ভিউ চ্যানেলের মাধ্যমে আমরা করবো যে আপনারা এদিকে খেয়াল দিতা। না, আমরা তো সিলেটও আগে কিন্তু আছে, এখন আগ্রহ বাড়ছে, কিন্তু অনেক সুযোগ নাই, কিন্তু তারা সুযোগটা তো তৈরি করার দায়িত্ব হইল গিয়া শিল্পকলা বা এইরকম যারা সংস্কৃতির লাগে জড়িত তারা তৈরি করে দিতে হইব, নাহলে তো আমরা খালি সমৃদ্ধ আমরা সংস্কৃতি আছে এটা তো ছড়াইয়া দিতে হইব সারা দেশ বা দেশের বাইরে, এগুলো ছড়াইয়া দিতে হইলে কিন্তু এই উদ্যোগটা অবশ্যই নিতে হইব। আপনি মনে হয় আবার খেলাধুলার সাথেও জড়িত আছেন। আমি তো সময় খুব খেলছেন। আমি খেলাধুলা করতাম, আমি খেলাধুলা বলতে সব ধরনের খেলা খেলছি, কিন্তু ক্রিকেটটা ছিল আমার খুব মানে প্রিয় খেলা। এখন কি তা আপনার মনে হয়নি যে আপনারা সময় যে খেলাধুলা চর্চা করছেন জেলান, এখনকার যে বাচ্চারা যারা এখনকার প্রজন্ম যারা, তারা কি তার সমান মাপে কি তা খেলতে পারে? অনেক সুযোগ বাড়ছে, প্রচুর সুযোগ আছে। আমরা তো যখন খেলতাম তখন কিন্তু আমরা কোনো টাকা পয়সার কোনো আসছিল না, আমরা মানে আইলে ওই যে ক্লাবও খেলছি, আমি মডার্ন ক্লাবও খেলছি, আরও মানে কয়টা ক্লাবও খেলছি, ইউনাইটেড ক্লাবও খেলছি, তারপরে ইয়াং ভিক্টর ক্লাবও খেলছি, এগুলো এইসব কয়টা ক্লাবও আমি ক্রিকেট খেলছি। 17 বছর আমি লিগও মানে প্রথম বিভাগ লিগও খেলছি। তো এই যে আমরা খেলছি যখন, তখন ক্লাব থেকে আমরা নাস্তা এগুলো দেওয়া হইতো, আর মানে এর বেশি কিছু দেওয়া হইতো না। কিন্তু এখন তো এটা মানে একটা প্রফেশনাল হয়ে গেছে। বিশেষ করে ক্রিকেট যখন আমরা বিশ্বময় আমরা ক্রিকেটের একটা সুনাম ছড়াইয়া পড়ছে, এখন কিন্তু আগ্রহ বাড়ছে অনেক বাচ্চারা। কিন্তু আপনি দেখো এখন কিন্তু সুযোগের অভাব আছে, কারণ বাচ্চারা কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু লেখাপড়ার প্রতি মানে ব্যাগ লইয়া যে স্কুলও যাইতো আর আইতো, বিকালে যে একটা টাইম আপনারা জেলান পাইছেন বা আপনারা জেলা সুযোগটা কাজে লাগাইছেন, কিন্তু এখন বাচ্চারা কিন্তু এইভাবে বড় না। না, একটু আছে যে এটা আমি মনে করি, আমি একজন অভিভাবক, আমারও 3 সন্তান আছে, আমার 3 মেয়ের সন্তান, তারা কিন্তু সুযোগ করে দেওয়ার ব্যাপারটা কিন্তু অভিভাবকের উপরেও পড়ে। এখানে অভিভাবক এখন আমরা মন মানসিকতা বা মাইন্ডসেট এমনভাবে তৈরি হয়েছে আর কি, যে আমরা এখন চাই যে আমার বাচ্চা খালি A+ পাইতো, মানে GPA 5 না পাইলে তো আমার বাচ্চার আর ভবিষ্যৎ নাই। কিন্তু ভবিষ্যৎ যে খালি শুধু দিয়ে হয় না, লেখাপড়া দেওয়া হয় না, খেলাধুলা। আমরা যদি সাকিব আল হাসানের কথা ধরি, আমি একটা উদাহরণ দিবালাই হইয়ার, সাকিব আল হাসান কিন্তু ইউনিভার্সিটিতে কিয়া উচ্চতর ডিগ্রি নেওয়া একটা ছেলে, কিন্তু হে তো চাকরি করে না বা ব্যবসা করে না, কিছু করে না, হে ক্রিকেটের মাধ্যমে তার সৃজনশীল যে মানে বিকাশ করছে, এটা করছে তো ক্রিকেটের খেলাধুলার মাধ্যমে। কিন্তু সে কিন্তু আজকে বাংলাদেশের অন্যতম একটা মানে ধনী ছেলে ক্রিকেটের মাধ্যমে। তার লাগি তো আমরা অভিভাবক মাইন্ডসেটটা এইরকম তৈরি হয়ে গেছে আর কি, যে আমার ছেলে লেখাপড়া করতে হইব এবং লেখাপড়া করিয়া বড় চাকরি করতে হইব, তাইলে আমার ছেলেটা বা মেয়েটা নিরাপদ। কিন্তু আসলে তো বিষয়টা আইলে না, বিষয়টা হইল যে একটা ছেলে বা মেয়ে তারে তৈরি করতে হইব তার সৃজনশীল দিয়া, সেজন্য সৃজনশীল তার প্রতিভা থাকে। লেখাপড়া তো অবশ্যই তার করবো। এখন তো দেখা যায় যে পয়লা স্কুলে গেল, স্কুল থেকে আবার আইয়া
কোচিং কোচিং থেকে আইয়া হয়তো সময়ও পার না কোচিংর ফটাফট না খেলাধুলা করতো বা সংস্কৃতি চর্চা করতো। খালি যে খেলাধুলা নাই, সংস্কৃতি চর্চার মাধ্যমেও তো মানুষের মানে এখন আমরা দেখি না অনেক ইয়ে আছে যারা লেখাপড়াও করছে না কিন্তু বালা শিল্পী গান গায়, তার জীবন কিন্তু সচ্ছলভাবে চলে। আসলে মেধার বিকাশ, আসলে আমরা সৃজনশীল ভাবনা থেকেও কিন্তু মেধার বিকাশ ঘটে ওটাও। আর মানে প্রত্যেক আমি অভিভাবকগুলোর কাছে মানে একটা কিছুদিন আগে সবেও যেন বাচ্চাদের শিক্ষা দিব, অবশ্যই পড়তে হইব, লেখাপড়ার তার প্রয়োজন আছে পড়বো, কিন্তু তারা যেন মানে তার শিক্ষা জীবনের পাশাপাশি তার যেন মনোজগৎটা যেন বিকশিত এই বিষয়টার উপরে একটু তার স্বাধীনতার একটা সময় তারা দিতে হইব যে সে স্বাধীনভাবে তার খেলাধুলা করবো না গানের চর্চা করবো না ছবি আঁকবো না ইয়ে করবো, তার যে মানে চিন্তাধারা। দেখুন এই যে রেজাল্ট আউট হয়েছে যে কয়দিন আগে, কয়জন স্টুডেন্টে আত্মহত্যা করছে, এটাও কিন্তু তার বিকাশের বাইরে, এটা চিন্তা করতে পারছে না যে এটা তো সীমাবদ্ধ নাই। তারপরে যে এত মানে চাপ, তারপরে যে মানে চাপ দেওয়ার যে তুমি এই রেজাল্ট করতে হইব, তুমি মানে জিপিএ 5 পাইতে হইব, খালি জিপিএ 5 না, এখনো তো ইয়ে করেন যে বাচ্চারা শব্দ পাইছে, যদিও এটা মানে ইয়ে নাই, শিক্ষার লগে কোনো সম্পর্ক নাই, যে গোল্ডেন প্লাস পাইতে হইব। সে গোল্ডেন প্লাস পাওয়ার মতো তার যে প্রতিভা, তার বা মেধা কতটুকু, এটা যাচাই না করিয়া তারপরে যে প্রেশার দিলেই তো সে মানে তখন তো যখন প্রেশারটা লইতে পারে না, তখন তো সে আত্মহত্যার পর যে হইলাম না, মানে মা বাবা হলে এখন মুখস্থ বিদ্যায় বিশ্বাস হয়ে গেছেন, কারণ এর বিকাশ হয়েছে না গতিকেও তো সে আত্মহত্যা করতে পারছে, আনাইলে তো বুঝলো অনেক যে না এখানে তো আমার সীমাবদ্ধতা নাই, তো গিয়া মানে লেখাপড়ার আমি যে খারাপ করছি এ লাগে যে আমার পৃথিবীতে থাকতাম পারতাম না, এটা তো ভুল। তো ভাই আমরা মনে হয় আরেকটা কবিতা শুনতাম, সেইটাম আপনার রাস্তা কি দর্শক হলেও মনে হয় বই দিয়েছেন যে একটা কবিতা শুনি, যেহেতু আপনি লেখালেখির লোকে আসন জড়িত লেখুন। আর লেখা আমি যার আদর্শে অনুপ্রাণিত বিশ্বাসী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্ম শতবার্ষিকী এবার আমরা পালন করতে যাই। আর এটা মুজিববর্ষ যেটা ইয়ে করার এবং বিভিন্নভাবে মানে মুজিববর্ষ পালনের মানে সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সিলেট জেলা প্রেস ক্লাবের লগে যেহেতু জড়িত, আমরা যে সিলেট জেলা প্রেস ক্লাবও মানে উদ্যোগ নিছে, তারা ইয়ে করত মানে মুজিববর্ষ উদযাপন করতো আর কি। তো আমি বঙ্গবন্ধুর উপরে লেখা আমার একটা ইয়ে, আমি এখন কবিতা না ছড়াও, আমি বেশি ছড়াও লেখি, কবিতা আছে কিন্তু কবিতাগুলো আমি মানে ইয়ে করতাম পারছি না, হয়তো আমি মুখস্থ রাখতাম পারি না, এইটাই আমার একটা সমস্যা। তো আমি পরবর্তীতে যখন আইবা তখন আপনি আপনারে কবিতা লইয়া আইলে আমি হয়তো কইলে আমি খেয়াল করছি না, আমি নিয়ে আইতে পারতাম। তো আমার একটা কবিতা আছে, মুজিব নামের রাখাল রাজা, মানে ছড়া আর কি, কবিতা না ছড়া এটা। মুজিব নামের রাখাল রাজা মধুমতি নদীর বাঁকে জন্ম সুখে শির উঁচু করে বাংলার ছবি আঁকে। বুকে ছিল তার বিশাল বাংলা, সাহসে ভরপুর অন্তর, আকাশ বাতাস কাঁপিয়ে তোলা শত সংগ্রামের প্রান্তর। তার বাসনে জাগলো বাঙালি, টুটালো পরাধীনতা, পালিয়ে বাঁচে পাক হানাদার, আসলো স্বাধীনতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তার নাম, খ্যাতির চূড়ায় বিশ্ব জানে বাংলাদেশের সুনাম। দীপ্ত দীপান্বিতা দীপশিখা হয়ে জ্বলছে গড়ে গড়ে, মুজিবুর বাঙালির আদর্শ পিতা থাকবে হৃদয় ভরে। ঘুমিয়ে আছে শান্ত সুনিবিড় টঙ্গিপাড়ার ছায়ায়, মুজিবুর তুমি চিরঞ্জীব বাংলার মানুষ মাটির মায়ায়। অসংখ্য ধন্যবাদ আমরা আপনারে আজকে ধন্যবাদ আমারে এখানে আনিয়া সুযোগ দেওয়ার জন্য। না আপনারে আমরা পাইছি যে ওটাও আমরা আসলে বহুত বড় পাওয়া। দর্শকদেরও ধন্যবাদ, আপনার দর্শকের উদ্দেশ্যে হচ্ছে একটা হোক, আমরা দর্শকদের আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আমরা এই দেশ, এই মাটি, এই সন্তান, আমরা সব এই দেশে যদি আমরা গড়িয়ে তুলতাম চাইবে, যে যার কথা কইলাম যে বঙ্গবন্ধু স্বপ্ন দেখলাম যে এই দেশ সোনার বাংলা হইতো, এবং তার এই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে
উন্নয়নের দ্বারা অব্যাহত আছে সেই উন্নয়নের দ্বারারে আমরা মানে আগুয়ে নিব সকলে মিলিয়া আমরা মাঝে যদি আমরা দেশপ্রেম আমরা অন্তর ধারণ করতাম পারি তারই আমরা সবু আমরা এই দেশেরই মালিক এই দেশেরই সন্তান আমরা এই দেশটারে আমরার মতো করি আমরা সুন্দর করিয়া গড়িয়া তুলবো এই প্রত্যাশা আর সবরে আমি আন্তরিক ধন্যবাদ আপনারও। সুধী দর্শক, আমরা সময় শেষ, তো আমরা লগত সময় আসলা, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনার লাগিও আমরা এই প্রোগ্রামটা করা আর আপনার যে পরামর্শ আমরা হইন নতুন নতুন মুখ আনতাম, পুরানার মাঝেও আনতাম হইন আমরা আপনার অনুরোধ রাখার চেষ্টা করি সবসময়ও। তো আজকে আমরা লগে আপনারা অত সময় আসলা, এর লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আগামী অনুষ্ঠান দেখার পর্যন্ত। ধন্যবাদ।